সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্যাম্পাসে ভোট এই অনুষ্ঠানে। সবকিছু মিলিয়ে হচ্ছে ভোটের কিন্তু ঠিক দ্বার প্রান্তে, মানে হচ্ছে আর মাত্র একটি দিন, তারপরে কিন্তু শুরু হতে যাচ্ছে যেই ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের যে প্রচারণা সেটির একদিন বাকি 9 তারিখে হতে যাচ্ছে ডাকসু। সেই সব কিছু কার কি কেমন চলছে সেটি জানতেই মূলত হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আর আজকের এই অনুষ্ঠানে সাথে আছি আমি শাহাদাত হুসাইন অবশ্য, তার পাশাপাশি আমার সাথে দুজন অতিথি আছে। সেই দুজনের একজন হচ্ছে ছাত্রদলের প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আর তার পাশাপাশি আমাদের সাথে আছে স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি লড়বেন হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে। এছাড়াও হচ্ছে তাদের কেমন চলছে ভোটের চাওয়ার সময় বা প্রচারণা, এবং তার পাশাপাশি হচ্ছে তাদের সমর্থন কেমন পাচ্ছেন সেটি জানবো। তার আগে আমি একটু জেনে নিতে চাই যে আদতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নানা রকম কথা হচ্ছে। কমিশন কি আদতে লেভেল প্লেয়িং ফিল্ড যেটি নিশ্চিত করার কথা ছিল সেটি কি পারছে কিনা জানতে চাই মেহেদী ভাইয়ের কাছে। জি, আসলে একটি দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। 1990 সালের পরে একটি নির্বাচন হয়েছিল 2019 সালে, যেটি একটি কলঙ্কময় অধ্যায় ছিল। সেটিকে আমি নির্বাচন বলে আখ্যায়িত করতে চাই না। তো 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে গণতন্ত্রের বাতাস আসার কথা, সে বাতাস বয়ে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এই আশা রেখে আসলে আমরা ডাকসু নির্বাচনে এসেছি। শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। ডাকসু নির্বাচনের আসলে যতটুকু রাজনৈতিক গুরুত্ব রয়েছে তার থেকে বেশি এটির একাডেমিক গুরুত্ব প্রয়োজন। শিক্ষার্থীদের আসলে শিক্ষার্থীদের কাছে অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন। প্রশাসনের সেই অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারে একমাত্র ডাকসু নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। সেক্ষেত্রে যেন শিক্ষার যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার, সেই একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু হয়, এটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়েছি। তারই আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর ডাকসু নির্বাচন চায়। এখন লেভেল প্লেয়িং ফিল্ডটা কি নিশ্চিত হচ্ছে কিনা বলছি যে আসলে চাই, কিন্তু আমরা প্রথম থেকে দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বিতর্কিত তারা কাজ করেছে। দেখা যায় যে তারা ছুটি দিয়েছে যেখানে শিক্ষার্থীরা আসলে ছুটি নিয়ে বাড়ি চলে যাবে অনেকে। তো সেই ক্ষেত্রে আসলে আবার দেখেছি আমরা যে আমাদের যে হলগুলো রয়েছে সেখানে আমাদের যে ভোট কেন্দ্রগুলো সেগুলো অপ্রতুল। দেখা যায় আপনার একটা নির্বাচন 40,000 ভোটার, কিন্তু সেখানে ভোট কেন্দ্র মাত্র 8টি, যেখানে আসলে প্রত্যেক ভোটারের 8 মিনিট করে সময় দেওয়া হয়েছে। আসলে এটা আসলে অপ্রতুল। সেক্ষেত্রে আসলে এবং আমাদের মধ্যে অনেক প্রার্থী দেখেছি যাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সখ্যতা রয়েছে, এবং আমরা একাধিকবার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নামে, ছাত্রদলের প্যানেলের নামে ডিসইনফরমেশন, আমাদের নামে যে মিথ্যাগুলো ছড়ানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে, তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছে। বারবার তাদেরকে বলা হয়েছে। আমরা গেলে তারা বলে যে আমাদের লোক দেখানো পাবে, আমাদের সামনে ফোন দিয়ে বলে যে আসলে বন্ধ করতে হবে, আমরা এই কাজ করতেছি, কিন্তু আসলে আদতে তারা কোনো কাজ করতেছে না। এবং এই যে গ্রুপগুলো রয়েছে, যারা এই গ্রুপগুলোর অ্যাডমিন এবং মডারেটর, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহায়। আমি হ্যাঁ বুঝতে পেরেছি আপনার কথা। আপনি নিশ্চিতভাবে যেটি বলছিলেন যে সাইবার ক্রাইমের ব্যাপারটি নিশ্চয়ই সেই গ্রুপগুলোর মধ্যে দিয়ে অভিযোগ আসছে। আমি একটু মোসাদ্দেক ভাইয়ের কাছে জানতে চাই যে আদতে নির্বাচন কমিশন কতখানি একটি লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে নিশ্চিত করতে পারছে? দেখুন, নির্বাচন কমিশন কোনো কিছুই শক্ত ভাষায় কিন্তু তারা ডিলিংস করতে পারছে না। আমরা দেখতে পেয়েছি নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি যে পাঠকক্ষে বা লাইব্রেরির মধ্যে ঢুকে যে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে প্রচারণা চালিয়েছেন কোনো ভিপি ক্যান্ডিডেট আমরা দেখেছি ক্লাসরুমে যে প্রচারণা চালাচ্ছেন। এই ধরনের সংবাদগুলো আমাদের সামনে আসছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। আমরা দেখতে পেলাম একজন ভিপি ক্যান্ডিডেট রোকেয়া হলে রাত 11টা পর্যন্ত অবস্থান করলেন বা 1টা পর্যন্ত অবস্থান করলেন বলে আমরা অনলাইনে দেখতে পেলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? কোনো বিচার মুখোমুখি করে নাই। আমরা দেখেছি যে একজন ক্যান্ডিডেট তিনি টিএসসিতে অনুষ্ঠান আয়োজন করে তার প্রার্থিতা ঘোষণা করেছে, এবং একটা প্যানেল ঘোষণা করেছে অনুষ্ঠান আয়োজন করে, যেটা আসলে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র শোকজ করা ছাড়া আর কোনো কাজ কিন্তু তারা করতে পারে না, বা কোনো বিষয়ে তারা গ্রহণ করতে কিন্তু পারে নাই। কোনো দিক নির্দেশনামূলক সুস্পষ্ট অবস্থান তারা নিতে পারে না। এখানে শুধু একটা দায় সারা কাজ তারা করেছে শোকজ করার মাধ্যমে। আবার ধরেন আচরণবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে সাদা কালো প্রিন্ট করা যাবে, পোস্টার বানানো যাবে, লিফলেট ছাপানো যাবে, হ্যান্ডপ্রিন্ট ছাপানো যাবে, এবং দেওয়ালে লেখা যাবে না।
দেওয়ালে রং চুন কালি দিয়ে লেখা যাবে না। এখানে কোথাও উল্লেখ নাই যে পিভিসি ব্যানার প্রিন্ট করা যাবে কি যাবে না, কাপড়ে ব্যানার প্রিন্ট করা যাবে কি যাবে না। মূলত পূর্বের আচরণবিধি তো এরকমই ছিল এবং পূর্ব নির্বাচনে আমরা দেখেছি যে পিভিসি ব্যানার প্রিন্ট করে ব্যবহার করা গিয়েছে, কাপড়ে সাদা কালো প্রিন্ট দিয়ে ব্যবহার করা গিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার দেখলাম যে যখন আমরা মানে লাগানো শুরু করবো ঠিক তখনই হঠাৎ করে এই ধরনের একটা নোটিশ দিল যে দিয়ে এটা বন্ধ করে দিল। এবং এই কারণে যে শিক্ষার্থীদের ক্ষতি হলো, যারা নির্বাচন করবেন তারা ধার দেনা করে টিউশনের টাকা খরচ করে হয়তো লিফলেট ছাপিয়েছেন, পোস্টার ছাপিয়েছেন বা এই ধরনের ব্যানার প্রিন্ট করেছেন, তারা এই ক্ষতিপূরণটা কে দিবে? এর মধ্যে আবার যাদের অধিক টাকা পয়সা, অঢেল টাকা পয়সা, আমি কারো নাম বলছি না, তারা তো যেদিন প্রচার প্রচারণা শুরু হয়েছে ঠিক সেদিন রাত 12টা 1 মিনিটেই তারা পুরো ক্যাম্পাসে তাদের পিভিসি ব্যানারের ক্যাম্পাস ছেয়ে ফেলছে। তো সেই ছেয়ে ফেলার মাধ্যমে কিন্তু তারা একদিন পুরো সময় তাদের প্রচার প্রচারণা চালাইছে এবং শিক্ষার্থীরা তাদেরকে দেখেছে, তাদের ব্যানার পোস্টার দেখেছে। সেখানে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা অন্যান্য প্রার্থীরা কিন্তু পিছিয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড। বুঝতে পেরেছি মোসাদ্দেক। আমরা একটু জানতে চাই আপনাদের কথা। মূলত হচ্ছে আপনারা দুজনই হচ্ছে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে হচ্ছে সমান তালে হচ্ছে কাজ করেছেন, এই গণ অভ্যুত্থানে অবদান রেখেছেন নিশ্চিতভাবে। আমরা একটু জানতে চাই যে এই যে ডাকসু নির্বাচনে আপনারা দুজনই অংশগ্রহণ করছেন, আপনাদের আদতে যদি আপনি ডাকসু নির্বাচনে আপনার জায়গা থেকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন, আপনি আদতে কি করবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য? দেখুন, ডাকসু নির্বাচনের অনেক রাজনৈতিক গুরুত্ব রয়েছে, আমি সেগুলোর ব্যাপারে কথা বলবো না। আমি বলবো একাডেমিক গুরুত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশের জন্য কাজ করবে এটা আমি ভাবতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান রাখবে আন্তর্জাতিক অঙ্গনে। সেই আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে সেই সেট আপটা কিন্তু নেই। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলোতে আছে সবাই কিন্তু কম্পিট করতে পারে না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই মেধাবী, চাইলে তাদেরকে এই সুযোগটা করে দেওয়া যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সেট আপটা নেই, ওই শিক্ষার যে মডিউল ওই মডিউলটা নেই যেখানে আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানে সে যে বাংলাদেশের অংশীদারিত্ব নিশ্চিত করবে। সেক্ষেত্রে আমি যেটা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা মেধাবী রয়েছে, যারা বাহিরে অন্যান্য বিদেশের প্রতিষ্ঠানগুলোতে স্কলার রয়েছে এবং যারা অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বনামধন্য পোস্টে রয়েছে এবং যারা বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গাইড করতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ওই সব প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করতে পারে, নিজেদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারে। সেক্ষেত্রে আমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব এবং আমি চেষ্টা করব একটা অ্যালামনাই অ্যাব্রোড গঠন করার, যেখানে তারা সরাসরিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাবে। সেটা একাডেমিক্যালি হতে পারে বা দিক নির্দেশনামূলক হতে পারে। তারপর আরও একটি যেই ঘটনাটি যেই কাজটি আমি করার চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক যে প্রকাশনাগুলো আছে সেই প্রকাশনাগুলোতে জার্নাল বের করতে পারে, আর্টিকেল বের করতে পারে। সেক্ষেত্রে তাদের কিন্তু প্রপার ট্রেনিং নেই, তারা কিন্তু রেফারেন্সিং জিনিসটা জানে না, অনেক ক্ষেত্রে শেখানো হয় না বা প্রপার ওয়েতে শেখানো হয় না, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় না। তারা যেন আন্তর্জাতিক যে প্রকাশনাগুলো সেখানে এগুলো বের করতে পারে এবং আন্তর্জাতিক যতগুলো অলিম্পিয়াড রয়েছে, সেটা সায়েন্স অলিম্পিয়াড হতে পারে, সেখানে আন্তর্জাতিক যে এক্সপোগুলো রয়েছে সেখানে যেন তারা পার্টিসিপেট করতে পারে এবং বাংলাদেশের যে সুনামটা আসলে করে আসতে পারে এবং বাংলাদেশের যে অংশীদারিত্ব সেটা নিশ্চিত করতে পারে, সেজন্য তাদেরকে প্রপার ওয়েতে তুলে ধরে। এক কথায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা হাব হবে যে হাব থেকে শুধু বাংলাদেশের প্রতিষ্ঠানে না, আন্তর্জাতিক যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে তারা কম্পিট করে বাংলাদেশের অংশীদারিত্ব নিশ্চিত করতে পারবে। আমরা শুনলাম যে মেহেদী হাসান তিনি কিন্তু বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করবেন তিনি। আমরা একটু জানতে চাই মোসাদ্দেক ভাইয়ের কাছে যে আপনি আদতে সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে কি করবেন, আপনার কি ইস্তেহারের মধ্যে আছে? দেখুন, বাংলাদেশের যে বর্তমান সাহিত্য সংস্কৃতির অঙ্গন, যেটি সেখানে এক ধরনের মনোপলি চলছে, আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দেখা যায়। ধরেন 60-70 দশকের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের ছবি দেখে বলা হয় যে বিশ্ববিদ্যালয় তখন অগ্রসরমান ছিল, তখন তারা শুধুমাত্র শাড়ি পরতো কিন্তু কোনো হিজাব নিকাবের কোনো ছবি নাই। সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় বর্তমানে বাংলাদেশে একটা পশ্চাৎপদতার দিকে যাচ্ছে, কিন্তু আসলে বাস্তবতা তো এটা না, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ববঙ্গের খেটে খাওয়া সর্বসাধারণ মানুষের, মুসলিম হতে পারে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, হিন্দু বা তফসিলি জনজাতি হতে পারে, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই বিশ্ববিদ্যালয়ে যখন সর্বসাধারণ অংশগ্রহণ ছিল না, শুধুমাত্র একটা অংশ যারা কালচারালি তাদের যখন অংশগ্রহণ এখানে ছিল, তখন আমরা এই ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি। কিন্তু যখন সর্বসাধারণ অংশগ্রহণ এখানে নিশ্চিত হয়েছে, তখন কিন্তু এই মনোপলিটা ভেঙে গিয়েছে এবং সেখানে কিন্তু আমরা এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যেমন
হিজাব নিকাব পরা যেমন শিক্ষার্থী দেখতে পারি, পাঞ্জাবি দাড়ি পরা যেমন শিক্ষার্থী যেমন দেখতে পারি, ঠিক তেমনইভাবে আমরা কিন্তু শাড়ি পরা বা অন্যান্য ড্রেসের পোশাক পরিহিত শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাই। তার মানে কি এখানে একটি সহাবস্থান তৈরি হয়েছে এবং মিথস্ক্রিয়া ঘটেছে সকল সংস্কৃতি। তা আমরা এটাই চাই যে নতুন একটি সাংস্কৃতিক বিপ্লবের উত্থান ঘটানো, যেটা আপনার দেখবেন যে এখন একটা ইসলামফোবিয়ার একটা চর্চা রয়েছে, যেখানে সমকামী থেকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডারিজমকে প্রমোট করা হচ্ছে, পাশাপাশি ইসলামিক যে বা মুসলিম যেসব কালচার রয়েছে সেগুলো করলে মৌলবাদী জঙ্গি ইত্যাদি ট্যাগ দিয়ে সেগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শুধুমাত্র কালচার লঙ্ঘনে একটা নির্দিষ্ট মনোপলি চলছে। সেই আমি চাই সেই মনোপলিটা ভেঙে দিয়ে সেখানে যেমন আমাদের মাটি ও মানুষের যে কৃষিজ যে সংস্কৃতি রয়েছে, নবান্ন, পহেলা বৈশাখ ইত্যাদি, সেগুলো যেমন চর্চা হবে, পাশাপাশি আমাদের যে ধর্মভিত্তিক যে সংস্কৃতিগুলো রয়েছে, মুসলিম সংস্কৃতি বলতে পারেন, সনাতনী সংস্কৃতি বলতে পারেন, বৌদ্ধ ধর্মভিত্তিক সংস্কৃতি বলতে পারেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের যে নিজস্ব ধর্ম সংস্কৃতি রয়েছে, এই যে মানে বৃহৎ পার্সপেক্টিভে যত ধরনের বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে, আমি সেই সংস্কৃতিগুলোকে এখানে এনে সহাবস্থান তৈরি করতে চাই এবং সকল সংস্কৃতির একটা মিথস্ক্রিয়া ঘটাতে চাই এবং সকল ধরনের সাহিত্য দর্শন চর্চার একটা সুযোগের দ্বার উন্মোচন করতে চাই এবং এই উন্মোচন করার মাধ্যমে আমি এখানে চলমান যে মনোপলি চলছে সেই মনোপলিকে ভেঙে দিয়ে নতুন এক সাংস্কৃতিক বিপ্লবের উত্থান ঘটাতে। ধন্যবাদ। আমি একটু জানতে চাই যে প্রচারণার আর মাত্র একদিন আছে, তো এই যে একদিন আপনারা পেয়েছেন 12 থেকে 13 দিন, আর মাত্র একদিন আছে, তো সবকিছু মিলিয়ে হচ্ছে এখন আপনাদের ব্যস্ততা কেমন, কোথায় কোথায় প্রচারণা চালাচ্ছেন, কি মনে হচ্ছে যে জিতে আসতে পারবেন? তো জি দেখুন, আসলে প্রথমে আমি বলতে চাই আমাদের যে প্রচারণার যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা আসলে অপ্রতুল, কারণ দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে। আমরা প্রথমেই চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি আমরা ডাকসু নির্বাচনের জন্য স্পেসিফিক 2 সপ্তাহ হোক যেখানে কোনো ক্লাস পরীক্ষা থাকবে না, সেক্ষেত্রে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালাতে পারবো। এখন যদিও আমাদের কম সময় হয়ে গেছে, তবুও আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক বাস রুটগুলো আছে, আমাদের জেলা ছাত্র কল্যাণ সমিতিগুলো আছে, বিভিন্ন হলগুলোতে আছে, আমরা আমাদের প্রচারণা সর্বোচ্চ পরিমাণে চালিয়েছি। আমরা শিক্ষার্থীদের কাছে সরাসরি পৌঁছে গিয়েছি, তাদের দাবির কথা শুনেছি। আমি নিজে আমার একটি ওয়েবসাইট খুলেছি যেখানে আসলে শিক্ষার্থীরা আমাদের সাথে যেন কানেক্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি অভিনব পদ্ধতিতে পোস্টার রয়েছে, লিফলেট রয়েছে, যারা শিক্ষার্থীদের মাধ্যমে যাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এবং তাদের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা আমাদের যে অতীত, গৌরবময় অতীতের কথা রয়েছে সেগুলো আমরা তুলে ধরছি এবং আমরা কর্মময় বর্তমান এবং প্রতিশ্রুতির ভবিষ্যতের কথা বলছি। যে প্রতিশ্রুতি হবে একটি সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়, যে প্রতিশ্রুতি হবে একটি সুন্দর একাডেমিক ক্যাম্পাসের, একটি একাডেমিয়ার যেখানে শুধু রাজনৈতিক গুরুত্ব থাকবে না, সেখানে একাডেমিক গুরুত্ব সমানভাবে গুরুত্ব পাবে, যেখানে একজন পুরুষ শিক্ষার্থীর যতটুকু সম্মান রয়েছে একজন নারী শিক্ষার্থীর জন্য ততটুকু সম্মান এবং নিরাপত্তা পাবে এবং এই প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি। হ্যাঁ, আমাদের সময় কম, কিন্তু আমরা মনে হচ্ছে আমাদের কথাগুলো পৌঁছাতে পেরেছি। আশা করি এ সকল কিছুর ভিত্তিতে শিক্ষার্থীরা আমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের বুঝতে পেরেছি। এবার একটু মোসাদ্দেফের কাছে যাই, একই রকম প্রশ্ন, যে এই যে প্রচারণা কি মনে হচ্ছে, কতখানি আশা প্রত্যাশা জিতার দিকে কি আদতে যাচ্ছেন কিনা? দেখুন, আমি তো আসলে পরাজয়ের কোনো সম্ভাবনাই দেখি না, কারণ আমরা তো 5 আগস্টের পূর্ববর্তী সময় যে আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি আমাদের, এবং আমরা যে মানে বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরুতে যে শপথটা করেছি যে আমরা অন্যায় অবিচার এবং যাবতীয় জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবো, সেই লড়াইয়ের একটা পার্ট হচ্ছে এই নির্বাচন, ডাকসু নির্বাচন। এর মাধ্যমে তো আমরা আমাদের যে চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলো প্রশাসনিকভাবে বাস্তবায়িত করার বিভিন্ন ধরনের চেষ্টা করতে পারবো। তো আমাদের আসলে জয় পরাজয়ের কোনো বিষয় না, আমরা ধারাবাহিকভাবে আমাদের যে লড়াই, আমাদের দীর্ঘদিনের যে লড়াই, অতীতের লড়াই, সেই অতীতের লড়াইকে ধারণ করে আমরা ভবিষ্যতে লড়াই চালিয়ে যাবো। আর নির্বাচনে জয় পরাজয়ের হিসাব যদি আপনি বলেন, যদি আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নির্ণায়ক এবং শিক্ষার্থীরা মনে করেন যে কে বিজয়ী হবে না বিজয়ী হবে। আমি শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি, যেখানে পৌঁছাচ্ছি, শিক্ষার্থীরা আমাদেরকে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছে যে পরিমাণ ভালোবাসার সিক্ত হচ্ছি, আমি আশাবাদী যে এর প্রতিফলন ব্যালট বক্সে ঘটবে এবং একটি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে একটি ব্যালট বিপ্লবের সূচনা হবে। আমি ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে একদম সময় কম, আমি 1 মিনিটে জানতে চাই যে ছাত্রদলের প্যানেল থেকে নানা সময় নানাভাবে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি একটা বাক্যে জানতে চাই যে আপনার কি মনে হয় নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা? আমরা বিশ্বাস করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা আমাদের অভিভাবক, যে শিক্ষকরা রয়েছে তারা আমাদের অভিভাবক। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করেছি, কিন্তু দেখেছি যে তাদের পক্ষপাতমূলক আচরণ, আমরা যে সংস্কার প্রস্তাবনা করেছি সেগুলো আমাদের মানা হয়নি। ধন্যবাদ। আমি একটু মোসাদ্দেক ভাইয়ের কাছে জানতে চাই যে ছোট্ট করে 1 লাইনে বলবেন যে আদতে কি নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা? নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটার উপর নির্ভর করে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট দল বেশি প্রায়োরিটি পাচ্ছে। একটা নির্দিষ্ট দল যখন যে সংস্কারগুলো দেওয়া হয়েছে তাদের প্রস্তাবের ভিত্তিতে প্রায় 3-4টা সম্পাদকীয় পদ বৃদ্ধি করা হয়েছে। এবং ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে একদমই
সময় কম, হয়তোবা আরও একদিন অন্য কোনো আলোচনায় অন্য কোনোভাবে তাদের কথাগুলো আমরা শুনবো। আজকের মতো ক্যাম্পাসের ভোট এখানেই আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।